আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বের এই ক্রিকেট বোর্ড যেটা নাকি এখন এক্সিস্ট করছে সেটাই কি বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বিতর্কিত অধ্যায়? কেন এই প্রশ্নটা রাখলাম? কারণ অলমোস্ট 30টা বছর পরে এসে বাংলাদেশ একটা ক্রিকেট বিশ্বকাপ খেলতে পারলো না। বাংলাদেশের টিমটা যে এবারে টি-20 ওয়ার্ল্ড কাপটা খেলতে পারলো না, সেইটা কি এই ক্রিকেট বোর্ডের একটা ব্যর্থতার জায়গায় নয়? আমি কারোর পক্ষে বিপক্ষে কথা বলছি না, কথা বলতেও আসিনি। আমি কোনো সমালোচনামূলক ভিডিও বানাই না সাধারণত, কারণ আমি সবসময় ক্রিকেটের ভক্ত। ক্রিকেটটাকেই পছন্দ করি, ক্রিকেট এগিয়ে যাক সেটাই চাই। ক্রিকেটের উন্নয়নে বা ক্রিকেটের ডেভেলপমেন্টের জন্য যে ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কন্টেন্ট আমি বানিয়েছি, ক্রিকেট ডেভেলপ করতে কি কি জায়গায় আমাদের কাজ করা দরকার সেগুলো সব কিছু নিয়ে কথা বলেছি। তবে একটা জায়গায় কথা না বললেই নয়, সেটা হচ্ছে এই ক্রিকেট বোর্ডের এই টেনিওরটা কি ইতিহাসের ভেতরে, বাংলাদেশের ক্রিকেট বোর্ডের ইতিহাসের ভেতরে সব থেকে কলঙ্কিত একটা অধ্যায় নয়? আমিনুল ইসলাম বুলবুল ভাইয়ের এগেনস্টে আমার কিচ্ছু নেই, তিনি একজন সম্মানিত মানুষ এবং আমি নিজে প্রিফার করেছিলাম যখন তিনি কিনা ক্রিকেট বোর্ডের সভাপতি হয়ে এসেছিলেন, একটা ছোট সময়ের জন্য তিনি যখন একটা দ্রুত টি-20 ইনিংস খেলতে এসেছিলেন, তখন কিন্তু আই ওয়াজ ওয়ান অফ দ্য সাপোর্টার। একটা নির্বাচনের ভিতর থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যায় এবং সেখান থেকে কিন্তু নির্বাচিত হয়ে আসেন আমিনুল ইসলাম বুলবুল অ্যাজ এ বোর্ড প্রেসিডেন্ট। বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে বুলবুল ভাই কিন্তু একটা ঐতিহাসিক নাম, যেখানে নাকি আমরা সাকিব আল হাসানকে স্মরণীয় করে রাখবো হাজার বছর পরেও। মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, মুশফিকুর রহিমরা থাকবেন সেখানে। ওই কাতারেই কিন্তু বুলবুল ভাইকে নিয়ে আলোচনা হবে। বাংলাদেশের প্রথম বিশ্বকাপ যেটা নাকি 1999-এ ছিল, সেই বিশ্বকাপের ক্যাপ্টেন কিন্তু ছিলেন এই আমিনুল ইসলাম বুলবুল ভাই। বাংলাদেশের দেশ সেরা ব্যাটার ছিলেন কিন্তু আমিনুল ইসলাম বুলবুল ভাই। যখন নাকি আমরা টেস্ট স্টেটাস গেইন করি, বাংলাদেশের ডেবু টেস্ট ইন্ডিয়ার সাথে 2000 সালে ঢাকা স্টেডিয়ামে, সেই ম্যাচের বাংলাদেশের ইতিহাসের প্রথম সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল ভাই 145 রানের যে ইনিংসটা তিনি খেলেছিলেন, সেখানে তিনি ওই প্রথমেই প্রমাণ করেছিলেন কিভাবে উইকেটে থিতু হয়ে ঘন্টার পর ঘন্টা টিকে থাকা যায়। কিন্তু বোর্ড সভাপতি হয়ে যখন আসেন, তার আগে তার একটা কিন্তু বর্ণাঢ্য ক্যারিয়ার ছিল। তিনি আইসিসি বা আইসিসির হয়ে যখন কিনা ক্রিকেট ডেভেলপমেন্টের হয়ে কাজ করছিলেন, তার কিন্তু একটা সুনাম অলরেডি ছিল। সেখান থেকে বাংলাদেশ ক্রিকেটে যখন তিনি কাজ করতে আসছেন, আমাদের সবারই এক্সপেকটেশনস কিন্তু অনেক বেশি হাই ছিল। সেখান থেকে কি সেই এক্সপেকটেশনস অনুযায়ী কিছু হয়েছে, নাকি বাংলাদেশের ক্রিকেটটা আরও ডেটেরিয়েট করেছে? কী কারণে ডেটেরিয়েট করলো? সেটা কি বুলবুল ভাইয়ের কারণে করেছিল? না, বুলবুল ভাইকে জাস্ট একটা হোয়াইট কালার পার্সন হিসেবে সামনে বসানো হয়েছে বলে আমি বিশ্বাস করি। তার পেছনের থেকে কলকাঠি নেড়েছেন কিন্তু অনেকেই। স্পেশালি যদি বলি, বাংলাদেশের ক্রিকেটটা 3 আসিফে জর্জরিত। এই 3 আসিফেই বাংলাদেশের ক্রিকেটের আজকের এই বেহাল অবস্থা। অনেকে প্রশ্ন করতে পারেন কিসের বেহাল অবস্থা? আমরা ইন্ডিয়াতে ক্রিকেট বিশ্বকাপ খেলতে যেতে চাইনি, কারণ ইন্ডিয়াতে আমাদের প্লেয়ারদের সিকিউরিটি কনসার্নস ছিল, সেজন্য। তবে সেটার কি শুরু শুধুমাত্র ক্রিকেট ওয়ার্ল্ড কাপটা খেলতে না যাওয়ার থেকেই, নাকি তারও আগের থেকে? আমরা কিন্তু বিগত কয়েকটা মাস ধরে দেখতে পেয়েছি, যখন কিনা আসিফ মাহমুদ ছিলেন বাংলাদেশের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা, তখন থেকেই কিন্তু ক্রিকেট বোর্ডে একটা তার আধিপত্য বিস্তার করার জন্য তিনি তার মতন করে ক্রিকেট বোর্ডটাকে কিন্তু সাজিয়েছিলেন। অনেকে বলতে পারেন যে ক্রিকেট বোর্ডে রিফরমেশন আনার জন্য আসিফ মাহমুদের কিন্তু একটা ভূমিকা ছিল বা তিনি চাচ্ছিলেন, কিন্তু আমলাতান্ত্রিক জটিলতায় তিনি সেটা করতে পারেননি। সেইটা যদি অবভিয়াসলি একটা মানুষের কিন্তু 100টার মধ্যে 100টাই ভুল কাজ থাকবে না। সেই নির্বাচনটা করেছেন, তার আন্ডারে নির্বাচনটা ছিল পুরোপুরি কিন্তু প্রশ্নবিদ্ধ, এবং সেই নির্বাচনটা ফেয়ার এনাফ হয়নি, সেটা নিয়ে কিন্তু কমপ্লেন সবার রয়েছে। আপনি এখন বিসিবির যে 25 জন ডিরেক্টর রয়েছেন, তার ভিতরে আপনি কয়জনকে ক্রিকেটের সাথে দেখেছেন? আমি যে ক্রিকেটটাকে অবজার্ভ করছি, ক্রিকেটের খুব কাছ থেকে ক্রিকেটটাকে দেখছি অনেক বছর হয়ে গেছে। যদি বলেন খুব বেশি ক্লোজলি অবজার্ভ করছি 2007 সাল থেকে, সেইখান থেকে নিয়ে আজকে পর্যন্ত কিন্তু আমি দেখিনি এই ক্রিকেট বোর্ডের কোনো একটা ডিরেক্টর একেবারে ক্রিকেটের সম্পৃক্ততা ছাড়াই ক্রিকেট বোর্ডে চলে এসেছে, যেটা কিনা এই টেনিয়রে হয়েছে। আমি যদি পরবর্তী আসিফের কথা বলি, আসিফ আকবর, তিনি কিভাবে করে বোর্ড পরিচালক হন? তিনি একজন সিঙ্গার। তিনি যেভাবে করে বোর্ডে এসে প্রথমেই আসার সাথে সাথে ফুটবলের সাথে পায়ে পাড়া দিয়ে ঝগড়া লাগিয়ে দিয়েছেন, ফুটবলারদেরকে নিয়ে কথা বলেছেন, ফুটবল মানসম্মত বা আভিজাত্যের খেলা না, আরও অনেক কিছু বলেছেন। এই কথাটা আপনি কিভাবে একটা দায়িত্বের জায়গায় সেই কথাগুলো বলতে পারেন? আপনি একটা স্পেসিফিক স্পোর্টসের একটা বোর্ডের আপনি ডিরেক্টর হয়েছেন, সেখানে এসে আপনি কেন আরেকটা স্পোর্টস নিয়ে কথা বলবেন? আপনি কেন ফুটবলের ঐতিহ্যকে ছোট করে দেখবেন? আপনি কেন ফুটবলারদেরকে ছোট করে দেখবেন? হতে পারে যে ক্রিকেটটা বাংলাদেশের পপুলার স্পোর্টস দেন ফুটবল, কারণ ফুটবলটা অনেক বছর ধরেই কিন্তু ঝিমিয়ে পড়েছে। ফুটবলের কিন্তু আমরা ডেভেলপমেন্ট দেখতে পাইনি। হঠাৎ করে কিন্তু ফুটবলে একটা গণজোয়ার শুরু হয়েছে। আপনি ফুটবলটাকে ছোট করে একটা সস্তা পপুলারিটি পেতে চাইলেন। তিনি বলেন তিনি ক্রিকেটের সাথে এক সময় সম্পৃক্ত ছিলেন, তিনি বলেন তিনি কোন কোন ক্লাবের সাথে বলে সম্পৃক্ত আছেন। ভাই, এইরকম ক্লাবের কাউন্সিলররা
রাস্তাঘাটে ঘুরে, মিরপুর স্টেডিয়ামের আশেপাশে ঘুরে। এইরকম ক্রিকেট কাউন্সিলররা বিসিবিতে প্রতিদিন যাচ্ছে। তারা কি প্রত্যেকেই এই পরিচালক পদে চলে আসতে পেরেছেন? তিনি একজন গায়ক, তাকে নিয়ে কিন্তু তখন তার ফ্র্যাটার্নিটিরও অনেকের প্রশ্ন তুলেছিল। অবশেষে তিনি এতটাই রেকলেস যে তিনি ফাইনালি এসে বর্তমানে যেই ইলেক্টেড গভর্নমেন্টে এসেছে সেই বিএনপির যিনি কিনা যুব ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক, এক্স বাংলাদেশ ফুটবল প্লেয়ার, তাকে নিয়ে যেইভাবে করে কটাক্ষ করলেন একটা ওপেন প্ল্যাটফর্মে, ফাটাকেষ্ট বলেছেন আমিনুল হককে, হিরোইজম দেখানোর জন্য বলে তিনি যেসব স্টান্টবাজি করছেন, এগুলো বলে স্টান্টবাজি আমিনুল হক করছেন। উল্টা যেখানে নাকি বাংলাদেশ যেদিন নাকি অফিসিয়ালি ওয়ার্ল্ড কাপে খেলতে যেতে পারবে না বলে আইসিসি থেকে সেই লেটারটা আসলো বা সেই প্রেস রিলিজটা আসলো, সেই দিন তিনি পুরো বাংলাদেশের মানুষকে বোকা পেয়ে ডাইভার্ট করার জন্য তিনি সেই দিন প্রেস কনফারেন্সে এসে বললেন যে সাকিব আল হাসানকে নিয়ে তিনি কথা বলেন, সাকিব আল হাসানকে কীভাবে ফেরাবেন সেটা নিয়ে কথা বলেন। বাংলাদেশের মানুষকে তিনি এতটাই বোকা বা গাধা পেয়েছেন মনে হয়। আর এই কারণেই তার এইসব স্টান্টবাজি চলছে, চলতেই আছে। কিন্তু আমি খুব আগ্রহে বসে আছি বা আগ্রহে অপেক্ষা করছি যে আর কয়দিন এই স্টান্টবাজি দিয়ে তিনি পার পেয়ে যাবেন। এই কথাটা বলছি যখন, তখন চলে আসে তৃতীয় আসিফ, যিনি কিনা ডক্টর আসিফ নজরুল সাহেব আরও এক ধাপ উপরে চলে যান। তিনি একটা গোষ্ঠীকে খুশি করার জন্য বা একটা গোষ্ঠীকে নিয়ে বাংলাদেশ ক্রিকেটটাকে যে ধ্বংস করার জন্য যেই প্ল্যানটা তিনি করেছিলেন সেইটাকে বাস্তবায়ন করার জন্য কিন্তু তিনি মাঠে নেমেছিলেন। জানুয়ারি মাসে তিনি একটা কথা বলেছেন, তার ঠিক 19 দিন পরে এসে তিনি বললেন আর এক কথা। সেই কী কথা সেটা নিয়ে আমি আসবো। মুস্তাফিজুর রহমানকে নিয়ে যখন ইস্যু শুরু হয় যে মুস্তাফিজকে আইপিএলে নেওয়ার কারণে কলকাতাতে পশ্চিমবঙ্গের একটা ইলেকশনের কারণে যখন নাকি একটা উগ্রবাদী জনতা মুস্তাফিজুর রহমান খেললে তারা আইপিএল বয়কট করবে, আইপিএল সিকিউরিটি কনসার্নসে যখন নাকি প্রশ্ন উঠলো, তখন নাকি ভারতের সরকার মহল থেকে কলকাতা নাইট রাইডার্সকে যখন নাকি বলা হলো মুস্তাফিজকে বাদ দেওয়া হলো 3rd জানুয়ারি। 4th জানুয়ারিতে কিসের জন্য, কি প্রেক্ষাপটে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে ঘোষণা আসলো যে তারা ক্রিকেট বিশ্বকাপটা বয়কট করতে চায়? এই অবস্থায় বাংলাদেশ ক্রিকেট বিশ্বকাপটা খেলতে যাবে না। সেখানে কি নেগোশিয়েট করার মতন কোনো সুযোগ ছিল না? অবশ্যই। যেইটা নাকি নর্মাল ওয়েতে আপনারা চিন্তা করলে দেখবেন, যখন নাকি একটা প্রবলেম অ্যারাইজ করে সেটা নিয়ে আপনি প্রথমে ক্রিকেট বোর্ড টু ক্রিকেট বোর্ড কন্ট্যাক্ট করবেন, নেগোশিয়েট করবেন। আপনি সেটা করলেন না, করার প্রয়োজনও মনে করলেন না। আপনি পরের দিনই আপনি স্টেটমেন্ট দিয়ে দেন যে আপনি এই বিশ্বকাপটা বয়কট করতে যাচ্ছেন। আমি বলছি না যে ইন্ডিয়াতে যেই বিশ্বকাপ খেলতে হতো, আমি বলছি যে নেগোসিয়েশনটা যদি প্রপারভাবে করা যেত আমরা শ্রীলঙ্কাতে বিশ্বকাপ খেলতে পারতাম। আসিফ নজরুল সাহেব চেয়েছিলেন একটা দলের বা একটা গোষ্ঠীর, তিনি সেই এজেন্ডাটা বাস্তবায়ন করার জন্য বাংলাদেশের ক্রিকেটটার ক্ষতি কিন্তু তিনি চেয়েছিলেন। তিনি চাননি যে বাংলাদেশ এই ক্রিকেট ওয়ার্ল্ড কাপটা খেলতে যাক। এইটা কিন্তু আসিফ নজরুল সাহেব বলেছিলেন সরকারি সিদ্ধান্ত, জানুয়ারি মাসে বলেছিলেন। ফেব্রুয়ারির ঠিক নির্বাচনের 2 দিন আগে এসে তিনি বললেন এইটা ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত ছিল। সেই সত্য মিথ্যার বেড়াজালটা বেরিয়ে এসলো যখন নাকি বাংলাদেশ ক্রিকেট টিমের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচ মোহাম্মদ সালাউদ্দিন এই গতকালকে যখন নাকি তিনি বললেন যে এইরকম খাড়ার উপরে মিথ্যা কথা তিনি কিভাবে একজন শিক্ষক হয়ে বলেন। এই পুরো ঘটনাটা আপনি যদি দেখেন, একটা বিশ্বকাপ খেলতে না পারা, থ্যাঙ্কফুলি আইসিসি এর জন্য কোনো স্যাংশন দিবে না, থ্যাঙ্কফুলি আইসিসি এর জন্য কোনো বাংলাদেশের এগেনস্টে জরিমানা করছে না। এমনকি বাংলাদেশ এই ওয়ার্ল্ড কাপটা না খেলার কারণে তাদের র্যাঙ্কিংয়েরও কিন্তু বেশি দুরবস্থা হচ্ছে না। বাংলাদেশ কিন্তু খুব ইজিলি 2028 ওয়ার্ল্ড কাপ খেলার জন্য কোয়ালিফাই করে ফেলেছে, যেটা নাকি অলরেডি আইসিসি সেই কোয়ালিফাইড টিমসের নাম কিন্তু পাবলিশ করে দিয়েছে। অনেক প্লেয়ারের কিন্তু সারা জীবনের স্বপ্ন থাকে একটা ওয়ার্ল্ড কাপ খেলতে যাওয়া। এই টিমের ভেতরে যারা যারা আছেন তাদের একটা স্বপ্ন অবশ্যই থেকে থাকবে, কারণ সারা বছর ধরে ওই পরিকল্পনা নিয়েই কিন্তু পুরো টিম ম্যানেজমেন্ট আগান ক্রিকেট ওয়ার্ল্ড কাপটা খেলতে হবে। সেখানে একটা ক্রিকেট ওয়ার্ল্ড কাপটা না খেলতে পারাটা একটা ক্রিকেটারের বা একটা স্পোর্টসম্যানের জীবনের সব থেকে বড় পেইনের ভিতরে একটা। আপনারা খুব সহজে মনে করে দেখবেন যে তাসকিন আহমেদ যখন 2019 ওয়ার্ল্ড কাপটা খেলতে যেতে পারলেন না তার ইনজুরির কারণে, তিনি কীরকম কেঁদেছিলেন যে একটা ওয়ার্ল্ড কাপ মিস হচ্ছে। তো একটা ক্রিকেট ওয়ার্ল্ড কাপ কতটা মিন করে, বা একটা ওয়ার্ল্ড কাপ একটা স্পোর্টসম্যানের ক্যারিয়ারে বা একটা অলিম্পিক একটা স্পোর্টসম্যানের ক্যারিয়ারে কতটা বড় ইম্প্যাক্ট রাখে, সিগনিফিক্যান্স রাখে, সেটা একমাত্র ওই ক্রিকেটার বা ওই স্পোর্টস পার্সনটাই কিন্তু বুঝে, যেটা ওইখানে বসে আসিফ নজরুল সাহেব বুঝতে পারেননি বা বুঝতে পারবেনও না। কারণ তিনি চেয়েছিলেন ক্রিকেটটাকে একেবারেই ডিমিন করে দিতে, ক্রিকেটটাকে একেবারে ক্ষতির মুখে ফেলে দিতে। থ্যাঙ্কফুলি ক্রিকেটটা সেই ক্ষতির মুখে পড়েনি। সো এই 3 আসিফে বাংলাদেশ ক্রিকেটের এক বেহাল অবস্থা, দুরবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসের সব থেকে কলঙ্কিত বা বিতর্কিত অধ্যায় কিন্তু এই টেনিওরে পার করছে বাংলাদেশ ক্রিকেটটা, এবং সেটার জন্য আমিনুল ইসলাম বুলবুল ভাইকে নিয়ে আমার আসলেই খারাপ লাগে, আসলেই কষ্ট হয় যে বুলবুল ভাই কি
এইরকম মানুষদেরকে নিয়ে একসাথে সামনে এগোতে চেয়েছিলেন? আশা করি আজকের এই ভিডিওতে আমি যেই কথাগুলো বললাম, যদি একজন ট্রু ক্রিকেট ফ্যান হয়ে থাকেন তাহলে সবাই এগ্রি করবেন। আজকের এই ভিডিওটা করার পরে হয়তো অনেকে আমাকে গালমন্দ করবেন বা ভুল বুঝবেন, তবে আমি যদি বলি যে আপনাদের ভেতর থেকে যারা নাকি ট্রু ক্রিকেট ফ্যান হয়ে থাকবেন তারা অবভিয়াসলি আমার এই কথাগুলোর সাথে একমত হবেন, কিন্তু ভিন্ন মত হলেও আমি সবারই মতামত নিতে চাই। সো আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আশা করি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকবে। যারা নাকি আমাকে নতুন দেখছেন, ইটস এ কাইন্ড রিকোয়েস্ট, প্লিজ মেক শিওর টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।